গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পড়ব অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। দেখবে বইয়ের অধ্যায় 23, এটা পেজ নাম্বার 291। এখন ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী জিনিসটা কি? আমি এটা শুরু করছি একটা ত্রিভুজ দিয়ে। ধরা যাক আমরা একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ। অবশ্যই ত্রিভুজটা হচ্ছে ABC, যার বি কোণটা সমকোণ। তো এইখানে এবং এই সি কোণটা সাপোজ এটা সূক্ষ্মকোণ, যেহেতু সমকোণ ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। দিলাম সি কোণটা থিটা। এখানে আমরা কতগুলো অনুপাত দেখব। অনুপাত মানে কীরকম? বাহুগুলোর অনুপাত। ধরা যাক আমি একটা লিখি, ধরা যাক ত্রিভুজ ABC, এর ক্ষেত্রে আমরা কি করব? AB বাই AC, AB বাই AC আমরা এই অনুপাতটা বের করব। আবার আমি যদি এরকম করি, এখানে একটা লম্ব আঁকলাম, তাহলে ধরা যাক এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। তাহলে এই নতুন ত্রিভুজ, ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হলো, অবশ্যই সেটাও সমকোণী ত্রিভুজ হবে। PQC ত্রিভুজ আমি লিখে রেখি এখানে PQC। আমি আবারও করতে পারি, এটাকে এখানে বাড়িয়ে দিতেও পারি। আমি আর একটু ছোটো করে ভেতরে আঁকলাম, ধরা যাক এটা হচ্ছে X, এটা হচ্ছে Y, আর লম্ব আঁকলাম। তাহলে আরেকটা ত্রিভুজ পেলাম, সেটার নামটা কি হলো না XYC। ঠিক আছে, তাহলে আমি তিনটে ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ দেখো, বড় ত্রিভুজের ক্ষেত্রে করেছিলাম কি AB বাই AC। এই PQC এই ত্রিভুজের ক্ষেত্রে করছি PQ বাই PC, PQ বাই PC। আর XYC এই ত্রিভুজের ক্ষেত্রে করছি আমি কীরকম না কীরকম, তাহলে XY বাই XC। অর্থাৎ ত্রিভুজগুলোর সব যেগুলো হচ্ছে সিমিলার সাইডস, মানে যেগুলো হচ্ছে সদৃশ্য, এই তিনটে ত্রিভুজই পরস্পর সদৃশ্য, যেহেতু পরস্পর সব সমকোণী ত্রিভুজ, তাহলে এদের যে অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করলাম। বড় ত্রিভুজের ক্ষেত্রে বের করলাম AB বাই AC, তারপর ত্রিভুজ বের করলাম PQ বাই PC, তারপরটা বের করলাম XY বাই XC। দেখা যাবে এই অনুপাতগুলো মানে এর মানগুলো আমরা মাপবো, এর মান জানবো, এর মানও জানা আছে, এর মান জানা আছে, এর মান জানা আছে, দিয়ে আমার ভাগ করে অনুপাতটা বের করলাম। দেখা যাবে এই তিনটে অনুপাতই কিন্তু সমান হয়ে যাবে। একই রকমভাবে আমি লিখছি এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত, তুমি যেমন খুশি নিতে পারো। এই বাহুর সঙ্গে এই বাহু, বা এই বাহুর সঙ্গে এই বাহু, এরকম করে যেমন খুশি তুমি অনুপাত নাও, দেখা যাবে তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু অনুপাতের মানগুলো সমান আসবে। আর সমান এলো কেন না? সমান এই জন্যে এলো, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে অনুপাতগুলোর মান একই আসছে, তার মানে সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বাহুর মাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তা সত্ত্বেও একই এসছে। তাহলে তিনটে অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমি এই যখন ত্রিভুজটা নিচ্ছি তার ক্ষেত্রেও এই কোণটা আছে, যখন এই ত্রিভুজটা নিচ্ছি তার ক্ষেত্রেও এই কোণটা আছে, যখন এই ত্রিভুজ নিচ্ছি তার ক্ষেত্রেও একই কোণ আছে। অর্থাৎ তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু এই কোণ সি বা এই থিটা কোণটা কিন্তু আছে। তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারি একটা, যে বাহুগুলোর অনুপাত সেটা কিন্তু এই কোণটার উপরে ডিপেন্ড করবে। আমি কোন কোণের সাপেক্ষে বাহুগুলোকে অনুপাত নিচ্ছি সেই কোণের উপর কিন্তু ডিপেন্ড করবে। যেহেতু
তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই কোণগুলো সেম আছে, সেই জন্য তিনটে অনুপাত সমান হলো। ঠিক আছে, এরকম করে আমি অন্যান্য অনুপাতগুলোও লিখতে পারি, লিখে দেখা যায় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মানে যদি আমি হিসেব করে দেখি সবসময় সমান আসবে। তাহলে এই যে অনুপাতগুলো এসছে, এই অনুপাতগুলোর কিন্তু এক একটি নাম আছে, এইগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই ত্রিকোণমিতিক অনুপাত এর নামগুলো কীরকম, কীভাবে বুঝবো আমরা, কীভাবে মনে রাখবো? আচ্ছা, যদি এরকম হয়, আমি আগে এটা লিখছি, ধরো অনুপাতগুলোর নাম আছে, প্রত্যেকটা অনুপাতের নাম, একটা নাম হচ্ছে সাইন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে SIN, সাইন, কিন্তু এটাকে আমরা অঙ্ক করার সময় সবসময় লিখব SIN, সাইন। তারপরে আছে কোসাইন, সাইন, তারপরে কোসাইন, এটাকে আমরা লিখব কস। তারপরে আছে ট্যানজেন্ট, আমি পরে বলছি কোনটাকে কি বলে বা কীভাবে হিসেব করব, আমি আগে নামগুলো তোমরা আগে একটু লক্ষ্য রাখো। এটাকে আমরা লিখি শর্টে ট্যান। তারপরে আছে কোট্যানজেন্ট, এটাকে আমরা লিখি কট। তাহলে কি হলো, সাইন, কোসাইন, সাইন, সাইন, কোসাইনকে কস, ট্যানজেন্টকে ট্যান্ট, কোট্যানজেন্টকে কট। তারপরে আছে ধরো সেকট্যান, এটাকে আমরা শর্টে লিখি সেক। এটা হলো। আরেকটা আছে কোসেকট্যান, এটাকে আমরা লিখি কোসেক। এই ছটা হচ্ছে আমাদের কোণানুপাত। ঠিক আছে, এই ছটা কোণানুপাতের আমাদের নাম ভালো করে মুখস্থ করতে হবে, সাইন, কস, ট্যান। তারপরে অ্যাকচুয়ালি এটাকে মনে করা হয়, আমি যেভাবে লিখেছি অ্যাকচুয়ালি এভাবে মনে করা হয় না, মনে করা কী হবে, সাইন, কস, ট্যান, এটা হয়ে গেল। এবারে আসবে সেক, কোসেক, কট। মনে করো এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এবারে হচ্ছে 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। আসলে আমি লিখেছি এইভাবে যে নামগুলোর মিল আছে বলে আমি পাশাপাশি লিখে দিয়েছি, কিন্তু আমার মনে হবে কী হবে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এটা হচ্ছে ছটা কোণানুপাত। ঠিক আছে, এটা আমাদের কোসাইন, সাইন, এইগুলো মনে রাখতে হবে না, শুধু শর্টটা মনে রাখবো, সাইন, SIN, সাইন। এইবার আমরা চলে যাচ্ছি কখন কি বলবো, কোন অনুপাতটাকে কি বলবো। আমি আবার একটা ছবি আঁকি। ধরা যাক এটা হচ্ছে ABC ত্রিভুজ এবং AC কোণটা হচ্ছে থিটা। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে সমকোণী ত্রিভুজ, তিনটে বাহুর কিন্তু নাম আছে, কীরকম, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, আর একটা অতিভুজ। যেটা 90 ডিগ্রি তার বিপরীত দিকের বাহুটা সবসময় কিন্তু অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে কি, সবথেকে বড় বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটাই সবসময় বড় হয়, সেই জন্যে অতিভুজের নাম সবসময় ফিক্সড। এইবার লম্ব এবং ভূমি এই দুটো কিন্তু পরস্পর চেঞ্জ হয়, কখনো আমরা লিখব AB, এইটা লম্ব, BC, এটা ভূমি। আবার কখনো দেখব এইটা ভূমি, এইটা লম্ব। সেটা কীভাবে ঠিক করব না, যখন এই কোণটাকে আমরা হিসাবের মধ্যে আনবো, তাহলে এই কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকবে, তার মানে এই ছবিটার ক্ষেত্রে থিটা কোণের বিপরীত দিকে আছে AB বাহু, তাহলে AB বাহুটা এর ক্ষেত্রে হয়ে যাবে লম্ব, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে ভূমি। ঠিক আছে, আবার কোথাও আমি যদি এই কোণটা সাপেক্ষে ধরি, ধরে আমি আর ছবি আঁকি, আর একটা ধরা যাক এটা A, এটা B, এটা C, তাহলে AC বাহু সব থেকে বড়, যেহেতু বিটা 90 ডিগ্রি, তাহলে AC সব থেকে বড়, মানে A সবসময় ফিক্সড, এটা কিন্তু সবসময় ফিক্সড রইল।
আমি যদি এবারে এই কোণটাকে থিটা করি, এটাকে যদি থিটা ধরি, তাহলে এর বিপরীত দিকে আছে বিসি বাহু, তাহলে এইটা হয়ে যাবে লম্ব। তাহলে অবশ্যই বাকি যেটা পড়ে আছে সেটা হবে ভূমি। অর্থাৎ যে কোণে দেখতে হবে কোন কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি এটা নির্ণয় করছি। যে কোণের সাপেক্ষে করব তার বিপরীত দিকের বাহুটা হবে লম্ব, আর ওই কোণের সঙ্গে লেগে থাকবে আরেকটা বাহু, সেটা হয়ে যাবে ভূমি। আশা করি বোঝা গেল। এবার ধরা যাক এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি লিখছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি দাগ টেনে দিই, নাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, যদি আমরা করি সাইন থিটা, সাইন তারপরে লিখলাম থিটা, এটা সমান কি না, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা যদি থিটা হয়, এর সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে অনুপাতটা হবে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে আমার এসি। এটা হচ্ছে যে এসি, এবি বাই এসি। তাহলে সাইন থিটা সমান হবে এবি বাই এসি। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু থিটা আছে, তাহলে এখানে হবে সাইন থিটা। সাইন থিটার সময় সবসময় কিন্তু একই জিনিস আসবে, লম্ব বাই অতিভুজ, এইটাই হচ্ছে সূত্র। সাইন থিটা মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা এক্ষেত্রে কি লম্ব কত হবে না, এর ক্ষেত্রে লম্ব হবে বিসি। তাহলে এর ক্ষেত্রে লম্ব যদি বিসি হয়, তাহলে হবে বিসি বাই অতিভুজটা হচ্ছে এসি। অতিভুজটা হয়ে গেল এসি। দেখো দুটো কিন্তু দুটোই সাইন থিটা, তাহলে তাতেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা হলো এবি বাই এসি, এটা কিন্তু বিসি বাই এসি। তাহলে কেন চেঞ্জ হলো না, দুটো দুটো ছবির ক্ষেত্রে থিটা, দুটো কোণই থিটা, অথচ চেঞ্জ হলো এই জন্যেই না, এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, আর এখানে এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা। এই সূত্রটা কিন্তু সবসময় ফিক্সড, যে সাইন থিটা মানে হবে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, এবার আমরা যদি বলি কস থিটা, সেখানে কি হবে না, সেখানে হবে কস থিটা, এটা হবে ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কত হয়ে যাচ্ছে আমার এসি। এক্ষেত্রে কি হবে, কস সিওএস, কস তারপরে থিটা, তাহলে কস থিটা সমান কি হবে একই রকম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কত হবে, এখানে ভূমি কত না, এটা যদি কস, এটা যদি থিটা, তাহলে এটা লম্ব হলে তাহলে এইটা হবে ভূমি, অর্থাৎ এবি। তাহলে এবি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এটা হয়ে গেল এসি, অর্থাৎ কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এরপর আছে ট্যান থিটা, তারপরে আছে কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা। এরকম করে তোমাদের কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মানে কোনটা বাই কোন বাহু বাই কোন বাহু করলে সাইন হয়, কোনটা বাই কোনটা করলে কস হয়, ইত্যাদি ইত্যাদি। এইটার একটা ছোট্ট সূত্র আছে, ছোট্ট সূত্র মানে সে একদম এইটুকু সূত্র, সেটা মনে থেকে যাবে। সেটা কি, আচ্ছা এবার আমরা ছোট্ট করে সূত্রটা শিখে নেব। এরকম সূত্র যেমন লিখি আমরা, আমরা তিনটে জিনিস মনে রাখবো। তিনটে জিনিস মানে কি, আমরা শুধু মনে রাখবো প্রথম তিনটে, সাইন, কস, ট্যান। এই তিনটে মনে রাখলেই বাকি তিনটে কিন্তু মনে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ছটা একদম মুখস্থ না করে তিনটে মুখস্থ করেও করতে পারি, ওটা অটোমেটিক এসে যাবে। সাইন, কস, ট্যান, এটা কীরকম, লতি, লতি ভূতি লঘু, এটা ভুল লিখলাম একটু, লতি,
ভূতি লঘু। এটা কি? লতিভূতি লঘু। লতি মানে হচ্ছে লম্ববাই অতিভুজ। এই তি মানে হচ্ছে এই তিটা, লম্ববাই অতিভুজ। তার মানে সাইন থিটা যখন আসবে তখন করতে হবে লম্ববাই অতিভুজ। ভূতি, তো ভূতি মানে কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। লতি ভূতি লঘু, এটা কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কি হলো? আমরা শুধু এইটা মনে রাখবো, লতিভূতি লঘু, সাইন কস ট্যান, লতিভূতি লঘু, সাইন কস ট্যান, লতিভূতি লঘু। লতি মানে লম্ব আর অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভূতি ভূমি বাই অতিভুজ, লঘু লম্ব বাই ভূমি। আমরা এইটুকুটা মনে রাখলেই বাকিগুলো হয়ে যাবে। মানে বাকিগুলো কীভাবে হবে দেখো, সাইন আছে এইটা তো। এবার চলে যাও আর একটা সিরিজ, কোসেক। এটা কোসেক, আর এটা হচ্ছে সেক, আর এটা হচ্ছে যে কট। মোট 6টা ছিল, সাইন কস ট্যান কোসেক সেক কট। কোসেকটা কি হবে? সাইনের উল্টোটা হবে। উল্টোটা মানে এটা হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। সেক, এটা হবে কসের উল্টা, উল্টো মানে অনন্যক, তাহলে এইটা হবে অতিভুজ বাই ভূমি। কট, কট ট্যানটা কি ছিল? লম্ব বাই ভূমি, তাহলে এইটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। তার মানে আমরা প্রথম তিনটে যদি মনে রাখতে পারি ঠিক সিরিজে, তাহলে পরের তিনটেও কিন্তু আমাদের হয়ে যাবে। সাইন কস ট্যান, সাইনের উল্টোটা মানে উল্টো মানে অনন্যক, অনন্যকটা হবে কোসেক, কসের অনন্যক হবে সেক, ট্যানের অনন্যক হবে কট। তাহলে আমরা অনন্যক মানে কীভাবে লিখতে পারি? এখানে আমরা এখানে লিখতে পারি কোসেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে কত হবে? 1/sin থিটা। এখানে হবে কি সেক, তাহলে সেক থিটা সমান হবে 1/cos থিটা, মানে কসের অনন্যক মানে 1/cos। এবারে কট থিটা, এটা সমান হবে 1/tan থিটা। দেখো 1/tan থিটা 1/sin, সাইন মানে তাহলে সাইন মানে ছিল যেমন লম্ব বাই অতিভুজ, তাকে উল্টে দিলে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের তিনটে এই 6টা মোট কোণানুপাত, এই 6টা কোণানুপাতের উপরই সমস্ত অঙ্ক, আর কোথাও আর কোনো অনুপাত নেই। 6টার মধ্যে তাহলে কীভাবে মনে রাখবো আমরা? না, প্রথমে আমরা তিনটে মনে রাখবো, সাইন কস ট্যান। অঙ্ক করার সময় প্রতি মুহূর্তে তোমরা প্রথমে কিন্তু এই সূত্র লেখা করবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বলে মানগুলো বসাবে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে মানগুলো বসিয়ে বসিয়ে তারপরে আমরা অঙ্কগুলো করব। তাহলে কী হবে? আমাদের সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? নাহলে এখন আমি করে চলে গেলাম, পরে দেখা যাবে আবার যখন অঙ্ক করার সময় হবে তখন সূত্রগুলো সব গুলিয়ে যাচ্ছে। তো এই জন্য প্রথম সবসময়ই সূত্রগুলোকে লিখে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমার এই প্রশ্নটা প্রায় ছাত্রের মধ্যেই আসে। সেটা কীরকম? এই যে সাইন থিটা, এই সাইন থিটাটা কীভাবে লেখা হবে বা এর বৈশিষ্ট্যটা কী? ধরা যাক তোমাকে আমি দুটো সংখ্যা দিলাম, কীরকম? 5, 3। বলা হলো এর উত্তর কত? 5 লিখলাম, মাঝখানে একটা ফাঁকা দিলাম, দিয়ে আমি 3 লিখলাম, দিয়ে বললাম এর উত্তর বলো। কত বলবে? নিশ্চয়ই তোমরা ভাবছো যে স্যার বোধহয় পাগল টাগল হয়ে গেছে। ঠিক তাই, এর কোনো উত্তর হয় না। কেন হয় না? না, যতক্ষণ না পর্যন্ত এর মাঝে আমি কোনো চিহ্ন বসাচ্ছি, অর্থাৎ প্লাস, মাইনাস, ইন্টু বা ভাগ, ডিভাইড, আমি এর মধ্যে যতক্ষণ না কোনো চিহ্ন বসাচ্ছি ততক্ষণ কিন্তু 5 এবং 3-এর উত্তর কিছুই হবে না। আমি যদি যোগ চিহ্ন বসাই তাহলে হবে 8, যদি বিয়োগ বসাই 2, ইত্যাদি ইত্যাদি। এইবার দেখো, এইখানে একটা ব্যাপার হচ্ছে কীরকম, তোমরা বড় হয়ে শিখবে।
একটা হচ্ছে অপারেটর। অপারেটর এই যে প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে কিন্তু বলা হয় এক একটা অপারেটর। অপারেটর মানে 5 এবং 3 এদের মধ্যে প্লাস নামক এই অপারেটর যদি বসে তাহলে উত্তরটা হবে 8। আর 5 এবং 3কে বলা হয় অপারেন্ট। তাহলে দুটো অপারেন্ট, দুটো বা তিনটেও হতে পারে, তাদের মধ্যে যতক্ষণ না আমি অপারেটর বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো রেজাল্ট আসবে না। যদি বলি মাইনাস অপারেশন, তাহলে 5 আমি অপারেশনটা দিলাম মাইনাস, মানে অপারেটর 3, তাহলে যখন আমি 5 এবং 3 এদের মাঝে আমি এই মাইনাস অপারেটর দিলাম তখন এটা উত্তর হবে 2। সংখ্যা তো সেম আছে, তাহলে যখন আমি অপারেটর চেঞ্জ করছি তখন কিন্তু তাদের উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই রকম এই যে থিটা, থিটা হচ্ছে একটা কোণ, এর উপরে যদি আমি সাইন অ্যাপ্লাই করি, সাইন হচ্ছে একটা অপারেটর, সাইন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এর একটা উত্তর থাকবে বা উত্তর পাওয়া যাবে। কিন্তু কেউ যদি শুধু লিখে দেয় সাইন, কেউ শুধু প্লাস লিখে দিল, এর কি মানে হলো? তাহলে অপারেটর দরকার আর অপারেন্ট দরকার। তার মানে শুধু সাইনের যেমন কোনো মানে হয় না, তাহলে সাইনের সঙ্গে আমি থিটা অপারেট করলে তবে তার একটা মান দাঁড়ালো। তাহলে এখানে বুঝতে হবে এইটা কিন্তু গুণ নয়, মানে সাইন থিটা সমান যদি কেউ লিখে দেয় সাইন গুণিত থিটা, তাহলে এটা কি সে ঠিক লিখলো? এটা সর্বৈবই সে ভুল লিখলো, কারণ সাইন থিটা মানে সাইন গুণিত থিটা নয়। এটা কি? থিটা একটা কোণ বা একটা সংখ্যা যার উপর সাইন নামক এই অপারেটরটাকে আমি অপারেশন করাচ্ছি। তাহলে সাইন অপারেটর যখন আমি কাজে লাগাচ্ছি থিটার উপরে তখন সেটা লেখা হবে সাইন থিটা আকারে। তার মানে এটা কখনোই গুণ আকারে নয়। ধরা যাক কোথাও, সেই জন্য ভুলটা কেমন তোমরা করো, ধরো কোথাও উত্তর এলো এরকম সাইন 100 ডিগ্রি, আবার নিচে এসে গেল সাইন 10 ডিগ্রি। তোমরা ভাবলে কি এই তো উপরে সাইন আর নিচে সাইন কেটে দিলাম, কিন্তু এটা কাটা যাবে না। কেন কাটা যাবে না? যদি এটা গুণ আকারে থাকতো তাহলে আমি এটার সঙ্গে এটা কাটতে পারতাম, কিন্তু এটা আমি কি বললাম, এটা গুণ আকারে নেই। তাহলে এটা যদি গুণ আকারে না থাকে তাহলে আমি সাইন আর সাইন কাটতে পারবো না। তাহলে আমাকে করতে হবে কি না, সাইন 100 এর মান কত হয় আমাকে লিখতে হবে, সাইন 10-এর মান কত হয় তবে সেটা লিখতে হবে, লিখে আমাকে উত্তর করতে হবে। বোঝা গেল? তা কখনোই এইভাবে উপর নিচে কাটাকাটি করা যায় না, কারণ সাইন থিটা মানে সাইন গুণিত থিটা নয়। এইবার এই সাইন কস ট্যান কোসেক সেক কট এদের মধ্যে কিছু পারস্পরিক সম্পর্ক আছে, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি উল্টো করে দিই, তার মানে কস থিটাকে যদি আমি সাইন থিটা দিয়ে ভাগ করে দেই তাহলে কি আসবে? তাহলে আসবে ট্যানের উল্টো কট থিটা। বোঝা গেল? আমি আগেই অলরেডি বলে দিয়েছি যে সাইন কস ট্যান এদের প্রত্যেকের উল্টা হচ্ছে, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। তাহলে এখানে সাইন বাই কস করলে হবে ট্যান, তাহলে কস বাই সাইন করলে হবে এই ট্যানের উল্টোটা কট। এগুলো প্রতি মুহূর্ত দেখবে এবং এগুলো লিখে করার চেষ্টা করো সবসময়, তাহলে এগুলো মনে থেকে যাবে। এবং এই ছটা যে কোনো অনুপাত আছে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারলেই কিন্তু অঙ্ক কমপ্লিট। অঙ্কের মধ্যে বিশেষ কিছু নেই, কিন্তু এই জিনিসটাকে তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন আমি বললাম সাইন থিটা মানে সাইন গুণিত থিটা নয়, একই রকম হবে কোথাও এরকম এসে গেল সাইন থিটা তার হোল স্কোয়ার, সাইন থিটা তার হোল স্কোয়ার, একে আমরা কীভাবে লিখব না, একে আমরা লিখব সাইন স্কোয়ার
থিটা। ঠিক আছে, সাইন থিটার হোল স্কোয়ার, আমি সাইন দিয়ে শুধু বলছি, মানে শুধু সাইন নয়, প্রত্যেকের ক্ষেত্রে সাইন সাইন কস ট্যান সবার ক্ষেত্রে একই জিনিস। তাহলে কী হবে, যদি বলে এরকম ট্যান থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটাকে লেখা হবে কী হবে না ট্যান স্কোয়ার থিটা। দেখো এখানে একটা জিনিস আছে, যদি কোথাও এরকম লেখা থাকে সাইন থিটার স্কোয়ার, দেখো এটা সাইন থিটার হোল স্কোয়ার লিখেছিলাম, এইটা লিখেছি সাইন থিটা স্কোয়ার। এইটার মানে কি না, এটার মানে হচ্ছে, ধরা যাক কোথাও যদি এরকম হয় থিটা সমান যদি সাপোজ 30 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা স্কোয়ার সমান হবে সাইন থিটা মানে 30 ছিল, 30-এর স্কোয়ার কত হবে 900, এইটা হবে। কিন্তু যদি এখানে একই রকমভাবে বলে সাইন থিটার হোল স্কোয়ার, তখন কত হবে এটা না, এটা হবে সাইন স্কোয়ার থিটা সমান হবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দুটোর কিন্তু অনেক পার্থক্য। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটার স্কোয়ার দুটোর একটা পার্থক্য আছে এইটা। আরেকটা জিনিস, সাইন কস এদের একটা ধর্ম আছে, সেটা কীরকম, যে সাইন থিটা এবং কস থিটার মান কখনোই 1-এর থেকে বেশি হবে না। কি বললাম, যে সাইন থিটা এবং কস থিটার মান কখনোই 1-এর থেকে বেশি হবে না, অর্থাৎ কস থিটা এরা সবসময় হবে 1-এর থেকে ছোট বা সমান হতে পারে ম্যাক্সিমাম। আরেকটা হচ্ছে সাইন থিটা, এটা কস লিখলাম, আর এটা সাইন থিটা। সাইন থিটা এটার মান সবসময় কী হবে 1-এর সমান বা তার থেকে ছোট হবে, কখনো বড় হবে না। এইবার এটা কীভাবে প্রমাণ করতে পারি আমরা না, আমাদের ক্লাস 10-এর ক্ষেত্রে আছে কীরকম, যে কোণগুলো সব সূক্ষ্ম কোণ। এ কী আছে, কোণ, যে সমস্ত কোণ সূক্ষ্ম কোণ, সমস্ত কোণ সূক্ষ্ম কোণ, অর্থাৎ কোণগুলো কেমন হবে 0 লেস থিটা লেস 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90-এর মধ্যে হবে, অর্থাৎ 0-এর সঙ্গে সমান হতে পারে, 90-এর সঙ্গে সমান হতে পারে। এটা আমাদের ক্লাস 10-এ শুধু আছে, কিন্তু তোমরা যখন 11-এ উঠে যাবে তখন দেখবে থিটার মান যেমন খুশি ইচ্ছা হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেটা 90-এর থেকে বেশি মানে কি সে 90, 360ও হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, যা খুশি তাই হতে পারে। আমাদের যেহেতু 10-এর ক্ষেত্রে আছে 0 থেকে 90-এর মধ্যেই সমস্ত কোণ থাকবে, সেখানে দেখা যাবে এই সাইন থিটাটা কী হবে না, এটা সবসময় হবে 0 থেকে বড় বা সমান, আর 1-এর থেকে ছোট বা সমান, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, এর মান কখনো 1-এর থেকে বেশি হবে না। এটা কীভাবে প্রমাণ করব না, আমরা সে একই রকমভাবে একটা ছবি এঁকে ফেলি। ধরা যাক একটা ABC ত্রিভুজ, এটা অতিভুজ, এটাকে যদি আমি থিটা কোণ ধরি, তাহলে এর সাপেক্ষে এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। এইবার আমরা যদি এই যে থিটা কোণের উপরে যদি আমরা সাইন অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা যদি লিখি সাইন থিটা, তাহলে সাইন থিটার সূত্র কী ছিল, মনে করো লতি, লম্ব বাই অতিভুজ। এখন দেখো এই একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বড় হয়, এর থেকে এই দুজন ছোট হয়, মাপ যা ইচ্ছা হতে পারে, কিন্তু সবসময় আমরা জানি অতিভুজটা হচ্ছে বড় বাহু, আর লম্ব আর ভূমি এগুলো ছোট হয়। তাহলে এই যে অনুপাতটা এলো, এই অনুপাতটা কেমন হচ্ছে না, উপরে একটা ছোট সংখ্যা বাই নিচে একটা বড় সংখ্যা। তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হলে কী হবে, এইটা সবসময় কী হবে 1-এর থেকে ছোট হবে, বা কোনো কোনো ক্ষেত্রে সমান হতে পারে, কিন্তু কখনোই এটা 1-এর থেকে বড় হতে পারে না। বোঝা গেল? তার মানে সাইন থিটা
অলওয়েজ লেস ইকুয়ালস টু 1, একের থেকে ছোটো, অর্থাৎ একের থেকে কখনোই বড় হতে পারে না। একই জিনিস আসবে কস থিটার ক্ষেত্রে। কস থিটার ক্ষেত্রে কী ছিল না, লতি ভূতি লঘু, ভূতি তার মানে ভূমি বাই অতিভুজ। তো একই রকম দেখো নিচে যেহেতু অতিভুজ আছে, তাহলে নিচে অতিভুজ আছে মানে এটা সব থেকে বড় আর এটা ছোট, এখানেও পেয়ে যাবো আমরা ছোটো সংখ্যা বাই বড় সংখ্যা, তখন এটাও হবে লেস ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা এবং কস থিটা সবসময় কী হবে, একের থেকে ছোট হবে, কখনোই একের থেকে বড় হবে না। তার মানে কেউ যদি লিখে ফেলে এরকম, বা কোথাও যদি লেখা থাকে সাইন থিটা ইকুয়াল টু 1.5, সে ঠিক লিখেছে না ভুল লিখেছে? 1.5 মানে 1.5, মানে একের থেকে বেশি, ঠিক আছে? তাহলে সাইন থিটা কখনো কি 1.5 হতে পারে, একের থেকে বেশি হতে পারে? আমরা জানি সাইন থিটা সবসময় একের থেকে ছোট হয় বা সমান হতে পারে, কিন্তু কখনোই একের থেকে বড় হবে না। তার মানে সে এইটি ভুল লিখেছে। বা তোমরা দেখো কোথাও অঙ্ক করতে গেলে, অঙ্ক করতে করতে দেখালো সাইন থিটা সমান এরকম এসে গেছে, বা এসে গেছে এরকম কস থিটা সমান 3 এসে গেছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে তোমার অঙ্কটি কষা ভুল হয়ে গেছে, অঙ্কটি আবার তোমাকে চেক করতে হবে। এটা গেল সাইন আর কস গেল। একইভাবে আমরা যদি ট্যান বের করি, ট্যান থিটা এর মান কি ছিল, লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি, এবার যদি আমরা সেই ছবিটাতে চলে যাই, লম্ব এবং ভূমি, দেখো লম্ব ছোট ভূমি বড়, কি লম্ব বড় ভূমি ছোট, তুমি কি ছবিটা দেখে বুঝতে পারবে? বোঝা যাবে না। অতিভুজ সবসময় বড় এটা আমরা বলতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে কে বড় কে ছোট এটা কিন্তু আমরা বলতে পারবো না। বড় এও বড় হতে পারে, লম্বও বড় হতে পারে, ভূমিও বড় হতে পারে। তাহলে এবার যদি আমরা এখানে এসি, তা কখনো দেখা যাবে লম্ব বড় ভূমি ছোট, কখনো লম্ব ছোট ভূমি বড়। তার মানে এটা একের থেকে বেশি হতে পারে, একের থেকে কমও হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, ট্যান থিটা এর মান যেমন খুশি ইচ্ছা হতে পারে। এটা কি হতে পারে না, যে কোনো মান, যে কোনো মান হতে পারে, যে কোনো মান হতে পারে মানে কীরকম, নেগেটিভ আসবে না তোমাদের অন্তত এই লেভেলে, নেগেটিভ আসবে না, কিন্তু এর মান কখনো একের বেশিও হতে পারে, 100-র বেশিও হতে পারে, আবার কী বলে একের কমও হতে পারে। তার মানে এর মান ইনফাইনাইটও হতে পারে, অনেক বড় সংখ্যাও আসতে পারে। তাহলে এটা গেলো কি সাইন। তাহলে কি পেলাম আমরা, আর একবার লিখে ফেলি যে সাইন থিটা এটা কি হবে, সবসময় একের থেকে ছোট বা সমান। কস থিটা এও সবসময় একের থেকে ছোট বা সমান। ট্যান থিটা এর যে কোনো মান হতে পারে, যে কোনো মান হতে পারে। এবার সাইনের উল্টোটা কি ছিল, সেক থিটা। সাইন যদি একের থেকে সবসময় ছোট হয়, তাহলে দেখা যাবে কোসেকটা সবসময়ই একের থেকে বড়, উল্টোটা হবে। এটা একের থেকে ছোট, তাহলে কোসেক সবসময় একের থেকে বড় হবে। কস এর উল্টা হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটা সবসময় একের থেকে ছোট বা সমান, তাহলে সেক থিটা হয়ে যাবে সবসময় একের সমান বা একের থেকে বড়। ট্যান থিটা এর যে কোনো মান আসতে পারে, তাহলে কট থিটা এরও যে কোনো মান থাকতে পারে, এর কোনো লিমিট নেই, ঠিক আছে? তার মানে সাইন থিটা যে 1.5 এটা ভুল, কিন্তু কোথাও কেউ যদি দেখে কোসেক থিটা সমান 1.5, কোসেক মানে কি সাইনের উল্টো, তাহলে কোসেক যদি 1.5 একের থেকে বেশি, তার মানে তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে এই শর্তগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের ওই অভেদ যেগুলো আছে, ত্রিকোণমিতিক অভেদ মানে সাইন থিটা কস থিটা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা একটু বুঝলাম। তোমরা একটু এটা ভালো করে একটু ভিডিওটা দেখবে, দেখে সেখান থেকে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করবে। তারপরে আমি পরের ক্লাসে আবার এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক।